প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। এরই মধ্যে পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর ইতিহাস এবং পর্যায় সারণীতে মৌলগুলো কিভাবে অবস্থিত সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে চলো শুরু করা যাক পর্যায় সারণীর মূল ভিত্তি। নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। আজকের লেকচার 3। তোমাদের সাথে আছি আমি তাসলিম আলম তুহিন। আজকে যে আলোচনা করা হবে পর্যায় সারণীর ভিত্তি। প্রথমেই আমাদের জানতে হবে যে পর্যায় সারণী যখন তৈরি হয়েছিল তখন কতগুলো শর্তের মাধ্যমে তৈরি হয়েছিল। পর্যায় সারণীর ইতিহাসে আমরা আলোচনা করেছি যে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান করা হয়েছিল ভৌত এবং রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্য অনুসারে। মেন্ডেলিভ পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজানোর পরে লক্ষ্য করেন তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। সেই কারণে পর্যায় সারণীর মূল ভিত্তি বিবেচনা করার আগে জানতে হবে পর্যায় সারণীর ভিত্তি কি কি। মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। যখন মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে সেই সময় মেন্ডেলিভের পর্যায় সারণীকে সংশোধিত করে পারমাণবিক সংখ্যাকে পর্যায় সারণীর ভিত্তি বিবেচনা করা হয় এবং এই পর্যায় সারণীর মধ্যেও আরও কিছু সীমাবদ্ধতা দেখা যায়। পরবর্তীতে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর ভিত্তি ধরা হয়। তাহলে দেখা যায় পর্যায় সারণীর ভিত্তি 3টি: পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। এর মধ্যে মূল ভিত্তি কি? তাহলে আমাদের জানতে হবে পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণী যখন তৈরি করা হয়েছিল তার মধ্যে কি কি সীমাবদ্ধতা ছিল সেই বিষয়টা একটু দেখা দরকার। প্রথমে আসি পারমাণবিক ভর। তোমরা জানো মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল শর্ত ছিল ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে যদি মৌলগুলো সাজানো হয় তবে তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হবে। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ভর যদি ক্রমবর্ধমানভাবে সাজানো হয় তাহলে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হবে। কিন্তু কয়েকটি মৌলের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌলগুলো সাজানো হয় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় না। এর মানে যদি ধর্ম ঠিক রাখতে হয় তাহলে ক্রমবর্ধমান পারমাণবিক ভর ঠিক থাকে না। আমরা জানি যে এখানে দেখো ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে যদি আমরা মৌলগুলো সাজাই, আর্গনের পারমাণবিক ভর এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের মধ্যে কিছু সমস্যা দেখা যায়। আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.9 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39.1। তাহলে আর্গনের পরে পটাশিয়ামের অবস্থান। যদি আমরা ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে পটাশিয়ামকে আর্গনের জায়গায় এবং আর্গনকে পটাশিয়ামের ঘরে রাখতে হয়। কিন্তু পটাশিয়াম হচ্ছে একটি ক্ষার ধাতু যা 1 নম্বর গ্রুপে অবস্থিত, আর আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যা 18 নম্বর ঘরে অবস্থিত। তাহলে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌলগুলো সাজালে পটাশিয়ামকে রাখতে হয় নিষ্ক্রিয় গ্যাসের সাথে এবং আর্গনকে রাখতে হয় ক্ষার ধাতুর সাথে। এতে করে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ব্যাহত হয়। তাই ধর্ম ঠিক রাখতে গিয়ে ক্রমবর্ধমান সংখ্যাটা মেলে না। এরকমভাবে 3 জোড়া মৌলের ক্ষেত্রে সমস্যা দেখা যায়: কোবাল্ট নিকেল এবং টেলুরিয়াম আয়োডিন, আর আর্গন পটাশিয়াম তো আছেই। এই সীমাবদ্ধতার জন্য পারমাণবিক ভরকে
পর্যায় সারণীর মূল ভিত্তি বিবেচনা করা যায় না। এরপরে আছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে মোসলের পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে আধুনিক পর্যায় সারণীর সূত্রটা ছিল এরকম: ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলো সাজালে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হবে। এখানে বিষয়টা হচ্ছে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলো সাজাতে হবে। ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলো সাজালে দেখা যায় প্রতিটি পর্যায়ের মধ্যে মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য একরকম থাকে না। যেমন আমরা দেখতে পাই প্রথম সারিতে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটি মৌল অবস্থিত। দ্বিতীয় এবং তৃতীয় সারিতে 8টি মৌল অবস্থিত। তাহলে এদের পারমাণবিক সংখ্যা অনুসারে যদি আমরা সাজাই তাহলে ক্রমবর্ধমান বা নির্দিষ্ট পর্যায়ে পরপর কিন্তু ধর্ম একরকম হয় না। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3। তাহলে দেখা যায় লিথিয়াম এবং হাইড্রোজেন একই গ্রুপের মৌল এবং বৈশিষ্ট্যগত দিক থেকে এরা একই ধরনের। তাহলে দেখা যায় দুটি মৌল পরে ধর্ম আবর্তিত হচ্ছে। আবার লিথিয়ামের পরের মৌলটি সোডিয়াম। সোডিয়াম লিথিয়াম একই বৈশিষ্ট্যের মৌল, ক্ষার ধাতু। সুতরাং দেখা যায় যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এখানেও যে ক্রমবর্ধমান সংখ্যাটা ঠিক থাকে না। চতুর্থ এবং পঞ্চম ঘরে 18টি মৌল আছে। এতে করেও এই যে 8টি মৌলর নির্দিষ্ট পর্যায়, এই পর্যায়কালটাও ঠিক থাকে না। এবং তারপরে দেখা যায় ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যদি আমরা দেখি তাহলে সেখানেও দেখা যায় যে প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য একরকম হয় না। তাই আমরা বলতে পারি 1 নম্বর গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যার পার্থক্য যদি করা হয় তাহলে আমরা দেখতে পাই প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ে মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য 2। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌলের পার্থক্য হচ্ছে 8। পরবর্তী পর্যায়গুলো এভাবে আমরা যদি সাজাই তাহলে দেখতে পাই যে 2, 8, 8, 18, 18 এবং 32। হ্যাঁ, যদি এই ক্রমবর্ধমান পার্থক্যটা যদি প্রথম গ্রুপের সাথে দ্বিতীয় গ্রুপেরও যদি একই ধরনের ব্যবধান থাকতো তাহলেও এটাকে বিবেচনা করা যেত। কিন্তু বিষয় হচ্ছে 1 নম্বর গ্রুপের মধ্যে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার পার্থক্য এবং 2 নম্বর গ্রুপ বা 3 নম্বর গ্রুপ বা 4 নম্বর গ্রুপ এরকম কোনো গ্রুপেরই মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য একরকম হয় না। এই জন্য আমরা পারমাণবিক সংখ্যাকেও পর্যায় সারণীর মূল ভিত্তি বিবেচনা করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে পারমাণবিক ভর একেও পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা যায় না। পারমাণবিক সংখ্যা এটাকেও পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা যায় না। তাহলে বাকি থাকে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসকে কেন পর্যায় সারণীর মূল ভিত্তি বিবেচনা করা হয় এই বিষয় নিয়ে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কেন আমরা পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে পারি। প্রথমে দেখা যায় ইলেকট্রন বিন্যাস করে একটি মৌলের পর্যায় সারণীতে সঠিক অবস্থান নির্ণয় করতে পারি। যেমন ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় শেষ ইলেকট্রনটি যত নম্বর কক্ষপথে অবস্থিত তত নম্বর পর্যায় হয় এবং শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে এই ইলেকট্রন সংখ্যার সাহায্যে গ্রুপ নির্ণয় করা যায়। তাই বলতে পারি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে একটা মৌলের প্রকৃত অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়। তাহলে দেখা যাচ্ছে পরমাণুর বহিস্থ স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তার পর্যায় নাম্বার তত হবে এবং ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে যতগুলো কক্ষপথ পর্যন্ত বিস্তৃত থাকে তত নম্বর পর্যায় হয়। সুতরাং ইলেকট্রন বিন্যাস এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা দেখতে পাই 1 নম্বর গ্রুপের যেহেতু সবার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাই এদের সবার যোজনী এবং ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, জারণ সংখ্যা, সক্রিয়তা প্রায় একই রকম থাকে। তাই ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যায় বহিস্থ স্তরে বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যার উপর।
একাধিক মৌলের শেষ কক্ষপথে একই পরিমাণ ইলেকট্রন থাকলে তারা সকলে একই গ্রুপে অবস্থিত এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে পর্যায় সারণী থেকে আলাদা করে রাখা হয়। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে দেখা যায় ল্যান্থেনিয়াম এর পরের 14টা মৌল এবং অ্যাক্টিনিয়াম এর পরের 14টা মৌলের পারমাণবিক আকার প্রায় একই রকম। এখানেও কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে এর ব্যাখ্যা করতে পারি যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আকারের পরিবর্তন কেন হচ্ছে না, এটাও ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করা যায়। হাইড্রোজেনের অবস্থান ছিল একটা বিতর্কিত, কারণ হাইড্রোজেন ছিল অধাতু, এর অবস্থান হওয়া উচিত 17 নম্বর গ্রুপে হিলিয়ামের আগের ঘরে। কিন্তু ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা দেখতে পাই 1 নম্বর গ্রুপের বহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, তাই হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে বসা বেশি যুক্তিযুক্ত। সুতরাং হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে একটা অমীমাংসিত বিষয় ছিল, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে সেই অবস্থানটা দূর হয়। তাছাড়াও হিলিয়ামের দিক থেকেও আমরা দেখতে পাই যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে হিলিয়ামটা তার প্রথম কক্ষপথ পূর্ণ থাকার কারণে সেটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে, অথচ হিলিয়ামের অবস্থান হওয়ার উচিত ছিল 2 নম্বর ঘরে। কিন্তু ইলেকট্রন বিন্যাসে তার কক্ষপথ পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাস বিবেচনা করায় এর অবস্থান হয়ে যায় 0 গ্রুপে। সুতরাং পর্যায় সারণীর মধ্যে প্রতিটি মৌলের অবস্থান সহ ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম বিবেচনা করা যায়। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস ভিন্ন ভিন্ন হয়, সেই জন্য একটা ঘরে একটার বেশি মৌল অবস্থান করতে পারে না। তাই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বলা যায় পর্যায় সারণীর একটা ঘরে একটা মাত্র মৌল অবস্থান করতে পারে। এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা নিঃসন্দেহে বলতে পারি পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। তাহলে এতক্ষণ আমরা পর্যায় সারণীর ভিত্তি নিয়ে আলোচনা করলাম এবং এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।